সো এখন আমরা শুরু করব উইক 5 এর যে টপিকসটা সেই টপিকসটা। উইক 5 এ আপনাদের কনফেশন এবং অ্যাডমিশন নিয়ে হচ্ছে লেকচার দেয়া আছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আপনার সঙ্গে। আচ্ছা, সো অ্যাডমিশন এবং কনফেশন এই টপিকসটা নিয়ে হচ্ছে মূলত উইক 5 এর ক্লাস লেকচারটা। এখন যেহেতু আপনি অলরেডি জানেন যে এভিডেন্স একটা হচ্ছে একটা থিওরিটিক্যাল একটা অ্যাক্ট, সাবস্টেন্টিভ ল, ইটস নট এ প্রসিডিউরাল ল, রাইট? তো সাবস্টেন্টিভ ল মানে হচ্ছে যে সেখানে কি কি ল গুলো আছে, কোন আইনগুলো ফলো করবে বা কিভাবে ফলো করবে সেই রিলেটেড বিষয়গুলো নিয়ে বলা হয়েছে। এবং অ্যাডমিশন এবং কনফেশন এই যে যে দুটো জিনিস, এই দুটো জিনিস নিয়েও এভিডেন্স অ্যাক্টে বলা হয়েছে। সেকশন 17 থেকে মানে 17 থেকে 23 এবং সেকশন 31 এই কি বলবো, এখানে আছে 6টা আর একটা 7টা সেকশন নিয়ে মূলত আপনার অ্যাডমিশন নিয়ে আলোচনা করা হয়েছে। আর কনফেশন হচ্ছে 24 থেকে 30, যে 6টা সেকশন আছে এই 6টা সেকশন কনফেশন নিয়ে আলোচনা করছে। মেইনলি আলোচনাগুলো কিরকম, যে কোন কোন সার্কামস্টেন্সেসে অ্যাডমিশন গ্রহণযোগ্য বা কোন কোন সার্কামস্টেন্সেসে গ্রহণযোগ্য না, বা কনফেশন গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য না। এখন অ্যাডমিশনের বিষয়টা, অ্যাডমিশনটা কি? অ্যাডমিশনের একদম বাংলা হচ্ছে আপনার স্বীকৃতি, স্বীকারোক্তি না, কিন্তু কনফেশনের বাংলা হচ্ছে স্বীকারোক্তি আর অ্যাডমিশনের বাংলা হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতিটা কেমন? সাপোজ ধরেন কোনো মৌখিক বা লিখিত কোনো একটা বিষয়, ঠিক আছে, বা হয়তো বা সেখানে সামান্য কোনো এভিডেন্স আছে যে ওই দিন হয়তো বা ডিফেন্ডেন্টকে দেখা গিয়েছিল, সে ওখান দিয়ে হেঁটে যাচ্ছে। আপনি সাপোজ ধরেন কোনো একজন উইটনেস, আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি দেখেছেন, আপনি বললেন যে হ্যাঁ আমি দেখেছিলাম। দ্যাটস হচ্ছে অ্যাডমিশন, যে কোনো একটা এভিডেন্স, কোনো স্টেটমেন্ট হতে পারে, ওরাল এভিডেন্স হতে পারে, ওরাল এভিডেন্স মানে উইটনেস স্টেটমেন্ট, বা ডকুমেন্টারি এভিডেন্স হতে পারে, বা কোনো ধরনের ডকুমেন্ট হতে পারে যে ঘটনার দিন ধানমন্ডি এরিয়াতে এই সময় বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ অফিস থেকে একটা হয়তো বা রিপোর্ট নিয়ে আসা হয়েছে, আসলে কি বিষয়টা এরকম আপনার বা শত ধানমন্ডি এরিয়াতে, আপনি বললেন যে হ্যাঁ এরকম হয়েছিল, দ্যাটস অ্যাডমিশন। আপনি কোনো কিছু জাস্ট অ্যাডমিট করতেছেন, ঠিক আছে? আচ্ছা, কোন জিনিসগুলো অ্যাডমিট করা হয় নর্মালি মামলার ক্ষেত্রে? দেখা যায় যে কোনো একটা ফ্যাক্ট বা রিলেভেন্ট কোনো একটা ইস্যু থাকতেছে, যেমন এই যে ফ্যাক্ট বিদ্যুৎ হয়তো বা ছিল না, বা হয়তো বা ওই দিন ডিফেন্ডেন্ট ভদ্রলোককে দেখা গেছে উনি হয়তো বা গেট দিয়ে বের হয়েছে, সামথিং লাইক দ্যাট, বা ঢুকেছে, ঠিক আছে, এই টাইপের সার্কমস্টেন্সিয়াল যে রিলেভেন্ট ফ্যাক্ট গুলো আছে বা ইস্যু গুলো আছে, সেটা নিয়ে আপনি স্বীকার করলেন যে হ্যাঁ আমি এরকম একটা বিষয় দেখেছি বা আমি এটা জানি, ঠিক আছে? ইন আদার ওয়ার্ড, অ্যাডমিশন হচ্ছে একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, পুরো একটা মামলার কাহিনীর কোনো একটা পোর্শন হতে পারে বা পুরোটাও হতে পারে, যেটা ওরাল বা ডকুমেন্টারি হতে পারে, যেটা হতে পারে অন্য কোনো একজন ব্যক্তি বলেছে। সাপোজ ধরেন ওই দিন সকালবেলা ডিফেন্ডেন্ট ভদ্রলোক গেট দিয়ে ঢুকেছিল, দারোয়ান এটা বললো যে হ্যাঁ ওনারে দেখছিলাম সকালবেলা গেট দিয়ে ঢুকতে, তো আপনিও ওই বিল্ডিং এ হয়তো বা বসবাস করেন, আপনাকেও জিজ্ঞাসা করা হলো আপনিও কি দেখছিলেন ওই দিন সকালবেলা, আপনি তো সকালবেলা হয়তো বা ভোরে চা খাওয়ার জন্য বারান্দায় যান, সেখান থেকে দেখতে পারেন, হ্যাঁ আপনি বললেন যে হ্যাঁ আমি দেখছি। সো অন্য একজন কোনো একজন ব্যক্তি কোনো একটা স্টেটমেন্ট করেছে, সেটার ক্ষেত্রেও আপনার স্বীকার করাটা হতে পারে যে হ্যাঁ আমি এরকম একটা সার্কামস্টেন্সেসে এই জিনিসটা দেখেছি। সো মানে স্বীকৃতি বা স্বীকার, যেটাই আমরা বলি না কেন, অনেক বইতে বাংলায় স্বীকারও বলে স্বীকৃতিকে। সো স্বীকৃতিটা হচ্ছে এই বিষয়, যে কোনো একটা মৌখিক বা লিখিত কোনো বিষয়, যেটা হতে পারে ফ্যাক্টের কোনো কিছু ইঙ্গিত করতেছে, সেটা আপনি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ সেটা আমি দেখেছি বা সেটা আমি জানি, এই টাইপের বিষয়। তো এই যে যে স্বীকার বা স্বীকৃতি, এটা সংজ্ঞা এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 17 এ বলা হয়েছে, ঠিক আছে? এরপরে আমরা যাই সেকশন 18। সেকশন 18 হচ্ছে অ্যাডমিশন বাই পার্টি টু প্রসিডিং অর হিজ এজেন্ট। সেটা কি ধরনের জিনিস? সেটা বলতেছে যে মামলার পক্ষ অথবা পক্ষের ক্ষমতা প্রাপ্ত কোনো প্রতিনিধি হতে পারে, কোনো লিখিত বা মৌখিক বিবৃতি যেটা দেয় সেটাই স্বীকৃতি।
লাইক উইটনেস স্টেটমেন্ট, আপনি কোনো একজনকে নিয়ে আসলেন, মানে আপনি ধরেন ডিফেন্ডেন্টের পক্ষে আপনি কোনো একজন ব্যক্তিকে নিয়ে আসলেন, যিনি হয়তো বা আপনি ওই দিন কোথায় ছিলেন, কোন সার্কামস্টেন্সেসে ছিলেন সেটা সে জানে। এ ধরনের প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারও হতে পারে। বা প্রতিনিধিমূলক মামলায়, যেটা হচ্ছে আপনি অন্য কারো প্রতিনিধি হয়ে মামলা করতেছেন, সেই সার্কামস্টেন্সেসে বাদী বা বিবাদী যে বিবৃতি দেয় সেটাও আপনার কিন্তু ইয়া বলে, কি বলে, অ্যাডমিশন বলে। কিন্তু এ ধরনের অ্যাডমিশন নর্মালি কোর্টে কি বলবো অ্যাডমিসিবল না। So, according to Section 18, statement made by a party to the proceeding, যে কোনো একটা পার্টি হতে পারে, ডিফেন্ডেন্ট বা ভিকটিম, যে কোনো সাইডের পার্টি স্টেটমেন্ট হতে পারে, or by an agent to any such party whom the court triggers under the circumstances of the case as expressly or impliedly authorized to him to make them are admission. So, যে কোনো একটা পার্টি, কোনো একজন ব্যক্তি অথবা পার্টিরা নিজেরাও যে ধরনের আপনার এক্সপ্রেস বা ইমপ্লাইড টাইপের কোনো স্বীকার যদি করে সেটাকেও আপনার অ্যাডমিশন বলা হয়। বাট বাই স্যুট অথবা রিপ্রেজেন্টেটিভ স্যুটের ক্ষেত্রে সিভিলে আপনারা পড়ছেন, সেটা হচ্ছে যে একজনের মামলা আরেকজন রিপ্রেজেন্টেটিভ হয়ে করতেছে, যখন সেই সার্কামস্টেন্সেসে ওই ব্যক্তি যিনি রিপ্রেজেন্টেটিভ হয়ে করতেছে ওই ব্যক্তি যদি কোনো স্বীকার বা স্বীকৃতি করে সেটা কোর্টে অ্যাডমিসিবল না। এবার আসি আমি সেকশন 19, admission by person whose position must be proved as against party to suit. আচ্ছা, সো এখানে যেটা বলা হচ্ছে যে স্টেটমেন্ট মেড বাই পার্সন হুজ পজিশন অর লায়াবিলিটি it is necessary to prove as against any party to the suit or admission if such a statement would be relevant as against such person in relation to such position or liability in a suit brought by or against them, and if they are made while is the person making them occupy such position or is subject to such liability. মানে বিষয়টা হচ্ছে সাপোজ ধরেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা, সেকশনের বাংলাটাই আমি আপনাকে ধরেন মামলায় যারা পক্ষ থাকতেছে, স্টেটমেন্ট মেড বাই পারসন হুজ পজিশন অর লায়াবিলিটি, মানে সে যে কোনো একটা মামলার পক্ষ, মামলার পক্ষ যারা থাকতেছে তারা বা সংশ্লিষ্ট ব্যক্তি নয় এমন টাইপের কোনো ব্যক্তির স্বীকৃতি গ্রহণযোগ্য না। সাপোজ ধরেন আপনি ইটসেলফ আপনি একজন বাদী, বাদী যে অ্যাডমিশন দিচ্ছে সেটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, যেমন আমরা আগেরটা পড়লাম না, যে যখন রিপ্রেজেন্টেটিভ স্যুট থাকতেছে, রিপ্রেজেন্টেটিভ স্যুটে আপনি অন্য একটা পার্টিকে রিপ্রেজেন্ট করতেছেন, তখন আপনি চাইলেন যে আমি স্টেটমেন্ট দিব, সেই সার্কামস্টেন্সেসে আপনার স্টেটমেন্ট, যেটাকে আমরা অ্যাডমিশন বলবো, সেটা গ্রহণযোগ্য না। সো বা ধরেন কোন একজন ব্যক্তি যাকে কোন একটা পার্টি কি বলবো মানে পাওয়ার দিছে যে তুমি এই ধরনের কাজ করো, সাপোজ ধরেন আপনার এভিডেন্স অ্যাক্টের সেকশন 19 যে এক্সাম্পল গুলো দিয়েছে, একটা জিনিস আমি আপনাকে বলি, এক্সাম্পল গুলো একটু ভালো মতো পড়বেন, এক্সাম্পল গুলো থেকে বার কাউন্সিল এক্সামে কোশ্চেন থাকে। সো সেই এক্সাম্পল গুলো থেকে যদি আমি আপনাকে এক্সাম্পল দিই, সাপোজ এ আন্ডারটেক্স টু কালেক্ট রেন্ট ফর বি, যে আমি ইয়া করলাম, আমি কি বলবো নিজে দায়িত্ব নিলাম যে আমি রেন্ট গুলা কালেক্ট করব। বি সু এ ফর নট কালেক্টিং রেন্ট due from C to B. A denies that rent was due from C and B. A statement by C that he owe B rent is an admission and it is a relevant fact as against A. If A denies that C did owe rent to B. সেই সার্কামস্টেন্সেসে যিনি পার্টি তিনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন, সাপোজ ধরেন আপনি মামলা করলেন, আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেটা আপনার অ্যাডমিশন হিসাবে গ্রহণযোগ্য হচ্ছে না। আচ্ছা, সেকশন 20, অ্যাডমিশন বাই পারসন এক্সপ্রেসলি রেফার্ড টু বাই পার্টি টু সুট। অ্যাডমিশন বাই স্টেটমেন্ট যেটাই মেক করা হচ্ছে সেটা মানে এক্সপ্রেস ওয়েতে, যে আপনি আসলে এই বিষয়টা জানেন, সেই সার্কামস্টেন্সেসে এটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। সাপোজ যে ফ্যাক্ট যে ইয়াটা এক্সাম্পলটা দেয়া আছে, দ্য কোশ্চেন ইজ ওয়েদার এ
horse sold by A to B is sound. ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেসে এ বললো বি কে যে তুমি যাও সি কে যায় জিজ্ঞাসা করো। ঠিক আছে, যে সি ওই ঘোড়াটা আসলে কি ভালো ছিল কি ছিল না সেটা সম্পর্কে সি জানে। সো সি যে স্টেটমেন্টটা দিবে সেটা একটা অ্যাডমিশন হিসেবে ব্যবহার করা হবে এবং সি কে একটা এক্সপ্রেস স্টেটমেন্ট দিতে হবে এই সার্কামস্টেন্সেসে। সো যখনই স্টেটমেন্ট দিবে স্টেটমেন্টটা এক্সপ্রেস হবে। আবার অনেক সার্কামস্টেন্সেসে আপনার ওই যে ডকুমেন্টারি এভিডেন্স গুলো যখন দেখায় বলে যে হ্যাঁ এই ধরনের একটা ডকুমেন্টারি এভিডেন্স, তখন আপনি ধরেন ঘাড় নাড়াইলেন না যে না আমি এটা দেখি নাই বা আমি এটা সম্পর্কে জানি না। ঠিক আছে, বাট আপনার এক্সপ্রেশনে মনে হলো যে হ্যাঁ আপনি অ্যাগ্রি করতেছেন, হয়তো বা এক্সপ্রেসলি বলেন নাই কিন্তু আপনার ইমপ্লাইড আচার আচরণে মনে হলো যে আপনি অ্যাগ্রি করতেছেন, তখন ওটা অ্যাডমিশন হয়। আচ্ছা, সেকশন 21, proof of admission against person making them by or on their behalf. এটা হচ্ছে স্বীকৃতি প্রমাণ, কিভাবে প্রমাণ করবেন আপনি। সো অ্যাডমিশন রিলেভেন্ট যে কোনো একটা মামলা প্রুফ করার জন্য। এখন অ্যাডমিশনটা যে করতেছে সেটা হতে পারে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যা করতেছে। সাপোজ ধরেন ওই যে দারোয়ান তাকে সকালবেলা দেখছে যে হ্যাঁ এই লোকটা সকালবেলা ডিফেন্ডেন্ট এখান দিয়ে গেছে, এখন কি হচ্ছে ডিফেন্ডেন্টের এগেইনস্টে হয়তো বা আসলেই ডিফেন্ডেন্ট ঘরে ঢুকছিল এবং খুন করছে, তো ডিফেন্ডেন্টকে সকালবেলা ওইখান দিয়ে দেখা গেছে, এর মানে কি এই যে অ্যাডমিশনটা দিচ্ছে এটা ডিফেন্ডেন্টের এগেইনস্টে চলে যাচ্ছে, সেটা হতে পারে। বাট দে ক্যান নট বি প্রুভ বাই or on behalf of person who makes them or by his representative in interest. সো এই ধরনের অ্যাডমিশন যখন অন্য একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, ডিফেন্ডেন্ট ভদ্রলোকের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, কিন্তু অ্যাডমিশন যিনি অ্যাডমিশনটা করতেছেন সাপোজ ধরেন ওই দারোয়ান বলছে যে সে সকালবেলা ডিফেন্ডেন্টকে গেট দিয়ে বের হইতে দেখছে। ঠিক আছে, সো এই অ্যাডমিশনটা ডিফেন্ডেন্টের এগেনস্টে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা দারোয়ানের এগেনস্টে এটা ব্যবহার করা যাবে না। সেটা কেমন, দারোয়ান বলল যে আমি ওই দিন সকালবেলা ওইখানে ওরে দেখছি, তো বলা হলো যে তো তুমি সকালবেলা ওইখানে কি করতেছো, তোমার তো হয়তো বা ওই দিন ছুটি ছিল বা সামথিং লাইক দ্যাট, যে তোমার ওইখানে থাকার কথা না। এই ধরনের কথা যেটা দারোয়ানের এগেইনস্টে যায়, ফেভারে যায় না, সেই ধরনের কোনো অ্যাডমিশন নেওয়া হয় না। সো অ্যাডমিশনটা শুধুমাত্র যিনি করতেছেন তিনি অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, নিজের সার্কামস্টেন্সেসে ওইটা বা তার এগেইনস্টে ওটা ব্যবহার করা যায় না। আচ্ছা, কিছু কিছু এক্সেপশনাল সার্কামস্টেন্সেস আছে যে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস গুলোতে করা যায়। এক, an admission may be proved by or on behalf of a person making it when is of such feature that if the person making it were dead, it would be relevant as between third parties under section 32. So, dying declaration যেটা, ডাইং ডিক্লারেশনের সার্কামস্টেন্সেসে কেউ যদি কোনো স্টেটমেন্ট দেয় তার এগেইনস্টে সেটা ব্যবহার করা যায়। নাম্বার 2, an admission may be proved, ডাইং ডিক্লারেশন তো বুঝেন যে কোনো একজন ব্যক্তি মারা যাচ্ছে, ঠিক মারা যাবার আগ মুহূর্তে সে যে স্টেটমেন্টগুলো দেয় সেই স্টেটমেন্টগুলোকে নরমালি সত্য ধরে নেওয়া হয়, এটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন। আচ্ছা, নাম্বার 2, an admission may be proved by or on behalf of person making it when it consists of a statement of the existence of any state of mind relevant or in issue made or about the time when such a state of mind or body existed and is accompanied by conduct rendering it falsehood improbable. So বিষয়টা হচ্ছে যে আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেটার সাথে আপনার কাজ বা মানসিক আচরণ যেটা আপনি করতেছেন সেটা প্রুফ থাকতে হবে, মিল থাকতে হবে। আপনি স্টেটমেন্ট দিলেন যে আমার সাথে ওর কোনো সম্পর্ক নাই, এরপর দিন আপনাকে খুঁজে পাওয়া গেল ওর বাড়ির সামনে, দেখা গেল আপনি তার বাড়ির মধ্যে ঢুকতেছেন, এর মানে কি আপনি যে স্টেটমেন্ট কোর্টে দিয়ে আসছেন, যে অ্যাডমিশন দিয়ে আসছেন সেটা সাথে ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে না। বা ধরেন আপনি সকালবেলা বললেন যে ওই যে ইসের কথা বলতেছিলাম, দারোয়ানের কথা বললাম, যে দারোয়ানের হচ্ছে যে কি দারোয়ান সব বললো যে হ্যাঁ আমি সকালবেলা ইয়া করছি, ওনাকে আমি দেখছি এখান দিয়ে যাওয়ার কথা, কিন্তু দারোয়ানের মেইনলি ওইখানে ওই দিন থাকার কথা ছিল না, দারোয়ান হয়তো বা ছুটিতে থাকার কথা ছিল,
বা হঠাৎ করে সে ওখানে চলে আসছে, এর মানে কি সে যে স্টেটমেন্টটা দিছে তার সাথে তার কাজের মিল নাই। সেই সার্কামস্টেন্সেসে শুধুমাত্র যিনি স্টেটমেন্ট দিচ্ছেন তার এগেনস্টে ওই স্টেটমেন্ট ব্যবহার করা যায়। নাম্বার 3, an admission may be proved by or on behalf of person making it if it is relevant otherwise than as an admission. সো অন্য কোনো ভাবে হয়তোবা এটা ব্যবহার করা যেতে পারে, ওইটা আবার অন্য সেকশনে বিভিন্ন সার্কামস্টেন্সেস এর কথা বলা আছে। এবার আসি আমি সেকশন 22, when oral admission as to content of document are relevant। সাধারণত মানে ডকুমেন্টারি এভিডেন্স যেগুলা বা দালিলিক বিবরণ যেগুলা, সেগুলার ক্ষেত্রে আপনার মৌখিক স্বীকারের দ্বারা প্রমাণ করা যায় না। মানে রিটেন ডকুমেন্টস বা কোনো একটা ডকুমেন্টস যখন এভিডেন্স হিসাবে, সেটার উপরে আপনি মৌখিক কোনো কিছু বললে, ওরাল অ্যাডমিশন দিলে সেটা গ্রহণযোগ্য না। এটা হচ্ছে শুধুমাত্র ধরেন ওই ডকুমেন্টসটা যেখান থেকে তৈরি করা হয়েছে বা যিনি তৈরি করছেন সেই সার্কামস্টেন্সেসই শুধুমাত্র, বা ওটার প্রকৃতি কি কি ধরনের এই রিলেটেড ব্যাপারে যদি মৌখিক কোনো ধরনের অ্যাডমিশন দেওয়া হয় সেটা গ্রহণযোগ্য। আদারওয়াইজ ওই ডকুমেন্টের মধ্যে কি আছে সেটা নিয়ে আপনি মুখে মুখে বললেন, সাপোজ ধরেন 30 বছর পুরনো কোনো একটা দলিল রিলেটেড আপনি কোনো কিছু বললেন যে হ্যাঁ এটা 30 বছর পুরনো, শুধু এইটুকুই আপনার অ্যাডমিশন হিসেবে ব্যবহার হতে পারে। কিন্তু এই দলিলের মধ্যে কি কি আছে সেটা তো আপনার মৌখিক ভাবে বলার কোনো দরকার নেই, ওটা তো দলিলের মধ্যে লেখাই আছে। দ্যাটস ওয়াই ওরাল অ্যাডমিশন এই দালিলিক ডকুমেন্টস গুলার সার্কামস্টেন্সেসে ইটস নট রিলেভেন্ট। আচ্ছা, সেকশন 23, অ্যাডমিশন ইন সিভিল কেসেস when relevant। Civil case, no admission is relevant if it is made either upon an express condition that evidence of it is not given or under circumstances from which the court can infer that the party agrees together that the evidence of it should not be given। সো দেওয়ানি বা সিভিল মামলার ক্ষেত্রে কোনো স্বীকৃত যদি এমন কোনো শর্ত দিয়ে তৈরি করা থাকে যে এই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া হবে না, মানে আগে থেকেই দুই পার্টি ইসে গেল, অ্যাগ্রিমেন্টে গেল যে আমরা আমাদের মামলাটায় এই ধরনের বিষয়গুলো নিয়ে কোনো সাক্ষী দেওয়া হবে না, সেই সার্কামস্টেন্সেস সেটা কি, সাপোজ ধরেন সিভিল মামলাগুলোর ক্ষেত্রে আপনি জানেন এরিয়ার ফলো করতে হয়, রাইট? তো এরিয়ার যখন ফলো করতে হয় তখন তো একটা মামলা শুরু হবার আগেই আপনার মেডিয়েশন বা নেগোসিয়েশন যেটাই করুক না কেন সেটা করতে হয়। এখন একটা মেডিয়েশন করার সময় কিন্তু মামলার পজিটিভ নেগেটিভ সবকিছু উঠে চলে আসে। এখন তো কি হলো, এই মেডিয়েশনে মামলাটার কোনো সমাধান হলো না, মেডিয়েশনে যখন মামলার সমাধান না হয় তখন মামলা আবার কোর্টে চালু হয়। এখন মেডিয়েশনের সময় কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি জেনে গেছেন, সেই ইনফরমেশনটা তো আপনি জানেন, এখন মামলা যখন কোর্টে যাচ্ছে সেটা রিলেটেড কি আপনি এভিডেন্স দিতে পারবেন, অ্যাডমিশন দিতে পারবেন? পারবেন না। কারণ হচ্ছে ওই মেডিয়েশনে যত ধরনের কনভারসেশন করা হয় দুই পার্টি এটাই অ্যাগ্রিড করে যে মেডিয়েশনে যত ইনফরমেশন উঠে আসছে এগুলো কোর্টে কখনো আসবে না। সো এই সার্কামস্টেন্সেসে এটাই বলা হচ্ছে যে সিভিল কেসের ক্ষেত্রে অ্যাডমিশন গুলো রিলেভেন্ট হয় না। এবার আসি সেকশন 31, ইফেক্ট অফ অ্যাডমিশন। অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ। সেকশন 31, অ্যাডমিশন হচ্ছে স্বীকার বা স্বীকৃতি, এটা আপনার কোনো মামলার সমাধান দেওয়ার জন্য কনক্লুসিভ এভিডেন্স হতে পারে না। মানে ওইটার উপর অ্যাডমিশনের উপরে বেস করেই আপনি মামলা প্রুফ করতে পারেন না। অ্যাডমিশন আর নট কনক্লুসিভ প্রুফ অফ দ্য ম্যাটার অ্যাডমিটেড বাট দে মে অপারেট as a stoppel under the provision. A party's admission may be presumed to be true until contrary shown. যে কোনো একটা পার্টি যে জিনিসটা স্বীকার করে সেই জিনিসটা আপনার সত্য বলে ধরে নেওয়া হয় যদি না অন্য কোনো সার্কামস্টেন্সেস অ্যারাইজ হয় বা তার এগেইনস্টে কোনো ধরনের কোনো কিছু দেওয়া হয়। সো অ্যাডমিশন আপনার যে সার্কামস্টেন্সেস গুলোতে অ্যাপ্লিকেবল সেই সার্কামস্টেন্সেস গুলোতে অ্যাডমিশন কোর্ট নেয়, বাট এই অ্যাডমিশনের উপরে বেস করে কোনো ধরনের জাজমেন্ট দেয়া যায় না, এটাই বলতেছে মূলত। আসেন এবার আমরা আসবো কনফেশন কি জিনিস। কনফেশনের বাংলা হচ্ছে স্বীকারোক্তি। স্বীকারোক্তিটা কি? স্বীকারোক্তি হচ্ছে কোনো একটা কিছু আপনি যখন স্বীকার করে নিচ্ছেন, আপনি গিলটি, আপনি স্বীকার করে নিচ্ছেন। আপনাকে হয়তো বা খুনের মামলায় ধরা হয়েছে, এখন আপনি বললেন যে হ্যাঁ আমি আসলে খুন করছি,
ধরনের সার্কামস্টেন্সেস হচ্ছে কনফেশন, মানে ডিফেন্ডেন্ট নিজে যখন কোনো কিছু গিলটি বা নট গিলটি, বা সে কাজটা একা করছে বা হয়তো বা অন্য কেউ তার সাথে ছিল, ঠিক আছে, এই ধরনের কন্ডাক্টটা সে কিভাবে করছে অফেন্সটা, সেটাকেই মূলত আপনার স্বীকারোক্তি বলা হয়। স্বীকারোক্তির কোনো ডেফিনেশন আপনার ইসে দেয়নি, এভিডেন্স অ্যাক্টে দেয়নি। সো কনফেশন রেফার্স টু ওয়ার্ড or conduct or combination of both word and conduct from which whatever taken alone or in conjunction with other fact proof an inference may reasonably be drawn that the person who said the word or did the act or act constitute the conduct has committed an offense. So মেইন কথা হচ্ছে সেটা সে কথার মাধ্যমেও হতে পারে বা কাজের মাধ্যমেও হতে পারে, সে স্বীকার করলো যে আমি অফেন্সটা করেছি, এটাকে বেসিক্যালি কনফেশন বলা হয়। আচ্ছা, সো কনফেশন রিলেটেড ফার্স্ট সেকশন এভিডেন্স অ্যাক্ট 1872 তে যেটা আছে সেটা হচ্ছে সেকশন 24, confession caused by inducement, threat or promise when irrelevant in criminal proceeding। আচ্ছা, মেইনলি কি হলো, অনেক সময় হয় না যে কোর্টে পুলিশ হয়তো বা আপনাকে থ্রেট দিছে যে তুমি যদি স্বীকার না করো তাহলে তোমার খবর আছে, তোর ছেলে বউ উঠাই নিয়ে আসবো, সামথিং লাইক দ্যাট, কোনো হয়তো বা থ্রেট দেওয়া হয়েছে, বা হয়তো বা বলা হয়েছে যে তুমি যদি স্বীকার করো তখন তোমাকে আমরা ছেড়ে দিব, এই টাইপের কিছু একটা, বা হয়তো অন্য কোনো প্রমিস করা হয়েছে যে তোমার ভালো চাকরি দিয়ে দিব, তুমি স্বীকার করো, তোমার 10 লাখ টাকা দিয়ে দিব, তুমি স্বীকার করো। সো এই ধরনের সার্কামস্টেন্সেস গুলোতে ক্রিমিনাল প্রসিডিং এর ক্ষেত্রে আপনার কনফেশন অ্যাডমিজিবল না। এ কনফেশন মেড বাই অ্যান অ্যাকিউজড ইজ accused person is irrelevant in a criminal proceeding, মানে relevant না if the making of the confession appears to the court to have been caused by any inducement, induce করা হয়েছে, তোমাকে প্রলুব্ধ করা হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে অথবা প্রমিস করা হয়েছে, having reference to the charge against the accused person proceeding from a person in authority and sufficient in the opinion of the court to give the accused person ground which would appear to him reasonable for supposing that by making it would gain any advantage। So কি করছে, আমি ভদ্রলোক, আমাকে হয়তো বা ইনডিউস করা হয়েছে বা আমাকে থ্রেট দেওয়া হয়েছে বা হয়তো বা আমাকে প্রমিস করা হয়েছে আমাকে 10 লাখ টাকা দিবে, সো আমি ইনডিউস হয়ে আমি চিন্তা করতেছি আচ্ছা আমি যদি স্বীকার করি তাহলে তো আমাকে ছেড়েও দিবে, আবার কয়দিন পরে আমাকে 10 লাখ টাকাও দিবে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে স্বীকার করিনি। সেই সার্কামস্টেন্সেসে ওই পার্সনের যে কনফেশন বা স্বীকারোক্তি সেটা ইররিলেভেন্ট, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এবার আসি পুলিশ সেকশন 25, কনফেশন টু পুলিশ অফিসার নট টু বি প্রুফ। আচ্ছা, অনেক সময় হয় না যে পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে তারা দিয়ে স্বীকার করেছে হ্যাঁ আমি খুন করছি খুন করছি, এই ধরনের সার্কামস্টেন্সেস এর কনফেশন কোর্টে অ্যাডমিজিবল না। No confession made to a police officer shall be proved against a person accused of any offense। যে ব্যক্তি অফেন্স করেছে সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশকে দেয়া কোনো কনফেশন প্রুফ করা যাবে না। 26 কি বলতেছে, confession by accused while in custody of police may not be proved against him। প্রথম সার্কামস্টেন্সেসটা হতে পারে যে আপনার সাথে দেখা করতে আসছিল পুলিশ, বা আপনাকে হয়তো বা ভ্যানে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই সময় আপনি পুলিশরা বললেন হ্যাঁ আমি খুন করছি, এটা অ্যাডমিসিবল না। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে 26 এর সার্কামস্টেন্সেস হচ্ছে যখন আপনাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয় তখন শুধুমাত্র পুলিশের উপস্থিতিতে আপনি যদি কনফেশন দেন সেই কনফেশন অ্যাডমিসিবল না, বাট যদি ম্যাজিস্ট্রেট থাকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি আপনি পুলিশকে কনফেস করেন যে হ্যাঁ আমি খুন করছি সেটা আবার অ্যাডমিসিবল। So 26 বলতেছে no confession made by any person while he is in the custody of police officer unless it be made in the immediate presence of a magistrate shall be proof against that such person। সো শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ কাস্টাডিতে যদি কনফেশন দেওয়া হয় সেই কনফেশন অ্যাডমিসিবল, কিন্তু পুলিশের কাছে যদি নর্মালি কনফেশন দেয় উইদাউট দ্য প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট তাহলে সেই কনফেশন বা স্বীকারোক্তি তার এগেইনস্টে কোর্টে ব্যবহার করা যায় না। 27, how much of information received from accused may be proved।
provided that when any fact is disposed to as discovered in consequence of information received from a person accused of any offense, the custody of a police officer, so much such information, whether it's amount to a confession or not, as relate distinctly to the fact wherever discovered may be proved. আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কোনো একটা বিষয় ধর ইনভেস্টিগেশন করতে গিয়ে বা কোনো একটা আলামত খুঁজতে গিয়ে বা উদ্ধার করা হলো কোনোভাবে, ঠিক আছে? তো উদ্ধার করার ওই বিষয়টাই শুধুমাত্র আপনার কনফেশন হিসেবে ব্যবহৃত হবে। কোন ওয়েতে উদ্ধার করা হলো, কার মাধ্যমে উদ্ধার করা হলো, এই রিলেটেড বিষয়গুলো আপনার কোর্টে কোনোভাবেই ইয়া করা যাবে না। কি বলবো, কোর্টে কোনোভাবে এটা অ্যাডমিসিবল না। সো যেটুকু ডিসকভার হবে শুধুমাত্র ওইটুকুই অ্যাডমিসিবল। আচ্ছা, 28 inducement, threat or promise. Confession made after removal of impression caused by inducement, threat, promise. Section 28 বলতেছে if such a confession as is referred in section 24 আমরা বলতেছিলাম যে কনফেশন দিল, তারে ভয় দেখাইছে অথবা থ্রেট করছে অথবা ইনডিউসমেন্ট করছে, is made after the impression caused by any such inducement, threat, or promise, in the opinion of the court, been fully removed and it is relevant. যে কি হচ্ছে 24-এর যে সার্কামস্টেন্সেসটা আপনাকে ভয় দেখাইছে, ইনডিউস করছে বা কোনো একটা প্রমিস করে আপনাকে আপনার কাছ থেকে কনফেশন নিছে, তো সেই কনফেশনটা ইররিলেভেন্ট ছিল, এটা আমরা 24-এ পড়তেছি। এখন 28 বলতেছে এই যে যে ইনডিউসমেন্ট বা থ্রেট বা প্রমিস দেওয়া হয়েছিল, এইগুলা যদি সরাই ফেলে, কোনো ভয় ভীতি না দেখায় আপনাকে বা কোনো ধরনের প্রমিস আপনাকে না করে, তারপরে আপনি যদি কোনো কনফেশন দেন, সেটা আবার রিলেভেন্ট হবে। আচ্ছা, এরপরে সেকশন 29 কনফেশন আদারওয়াইজ রিলেভেন্ট not to become irrelevant because of the promise of secrecy. Section 29. If such a confession is otherwise relevant, it does not become irrelevant merely because it was under a promise of secrecy or in consequence of deception practice of the accused person for the purpose of obtaining it when he was drunk, because it was made to answer the question which he need not have answered, whether may have been the form of other question, because he was not warned that he is not bound to make such confession, and that evidence of it might have been given against him. সো দোষ স্বীকার যদি অন্যভাবে কোনোভাবে প্রাসঙ্গিক হয়, তবে কেবলমাত্র এই কারণে এটা অপ্রাসঙ্গিক হবে না যে মানে দোষ স্বীকার করছেন, স্বীকার করার পরে এটা অপ্রাসঙ্গিক এই কারণে হবে না যে সেখানে হয়তো বা আপনাকে বলা হয়েছিল যে তুমি না এটা কাউকে বললো না, কিন্তু আপনি বলে ফেললেন, অথবা অভিযুক্ত ব্যক্তির উপরে প্রতারণা করে হয়তো বা আদায় করা হয়েছে সেই সার্কামস্টেন্সেসে, বা হয়তো বা উনি মাতাল ছিল সেই সার্কামস্টেন্সেসে, অথবা সে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, হয়তোবা তখন প্রশ্নের উত্তর দিতে বাধ্য না কিন্তু তখন সে বলতে বলতে বলে ফেলাইছে, এই সার্কামস্টেন্সেস গুলোর ক্ষেত্রে যে কনফেশনটা ইররিলেভেন্ট হবে না, এই সার্কামস্টেন্সেস গুলোতেও কনফেশনটা রিলেভেন্ট হতে পারে। সেকশন 30 consideration of proving confession affecting persons making it and other jointly under trial of same offense. When more person than one are being tried jointly for the same offense, একটা অফেন্সের জন্য একটা চুরির জন্য 10 জন লোককে নিয়ে আসা হলো বা 5 জন লোককে নিয়ে আসা হলো, and a confession made by one of such person affecting himself and some other, তো এর মধ্যে কি হলো, 10 জনের মধ্যে একজনের নাম হচ্ছে নান্টু চোর, নান্টু চোর বললো যে আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম ওই বাড়িতে যে আমরা চুরি করব, some other of such person is proved, এবং ওই 10 জনের মধ্যে 2 জনের এগেইনস্টে হয়তো বা চুরি আসলেই প্রুভ করা গেছে, the court may take into consideration such confession as against such other person as well as against the person who makes such confession. কি হলো, ওই 10 জনের মধ্যে একজন বলল যে আমরা সবাই মিলে ওই বাড়িতে আসলে চুরি করার প্ল্যান করছিলাম আরো 1 মাস আগে থেকে, এর মানে কি সে নিজেকেও ফাঁসাইলো বাকি আটজনকেও ফাঁসাইলো, এর মাঝখানে হয়তো বা বাকি আরো 2 জনের ক্ষেত্রে এটা অলরেডি প্রুভ হয়ে গেছে, তো তখন সে এই যে যে নান্টু বলল যে আমরা সবাই মিলে 1 মাস ধরে প্ল্যান করে চুরি করছি, এটা সবার এগেইনস্টে অ্যাপ্লাই করা যাবে, মানে এই এভিডেন্সটা অ্যাডমিসিবল। অফেন্স বলতে সেটা সাহায্য সহযোগিতাও হতে পারে, আপনি নিশ্চয়ই জানেন যে কোনো একটা জয়েন্ট অফেন্সের ক্ষেত্রে
অ্যাবেটমেন্টও আসতে পারে, যে আপনি চুরির দিন মেইন জায়গায় ছিলেন না, কিন্তু আপনি চুরির দ্রব্যাদি সরবরাহ করছেন, তখন তো আপনিও লায়াবল হচ্ছেন, তাই না? আচ্ছা, এই গেল অ্যাডমিশন এবং কনফেশন। যদিও আমার এখানে আজান হচ্ছে, আপনার যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আপনার কোনো কোশ্চেন নাই না? হ্যাঁ, এই চ্যাপ্টার কনফেশন এবং অ্যাডমিশন শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দেবেন।